বরাকরের ধারে তখন বালি চিকচিক করছে। আমি একা বসে আছি। এই বরাকর নদীর ধারেই আমি মধুসুন্দরী দেবীর দেখা পেয়েছিলাম বললে ভুল হবে। তার সান্নিধ্যে এসেছিলাম। সেই দিনগুলো ছিল আমার জীবনের শ্রেষ্ঠ দিন, ছবির মতো দিন। তারপরে আমি আবার গিয়েছিলাম সেই জায়গায়, যদি দেবীর দয়া হয়, যদি তিনি দেখা দেন। কিন্তু আমি জানতাম যে সেটা আর সম্ভব নয়। তখন যে তোমাদের বৌঠান এসে গেছেন আমার জীবনে। সেবার গিয়েছিলাম এক যজমানের বাড়ি। ফেরার পথে সেই বরাকর নদীর কাছাকাছি আসতেই সেখানে যাবার লোভ আর সামলাতে পারিনি। বসেছিলুম চুপ করে। আস্তে আস্তে রাত নেমে এলো। সেই রাতটা ছিল চাঁদনি রাত। চাঁদের ছায়া পড়েছে নদীর জলে। পূর্ণচন্দ্র আকাশে শোভা পাচ্ছে। তার মায়াবী আলোয় আলোকিত চারিধার। আমি এক মনে মধুসুন্দরী দেবীকে ডাকছিলাম, কিন্তু তিনি এলেন না। বিফল মনোরথ হয়ে ফিরে আসছি এমন সময় মনে হলো এক সাধু হেঁটে হেঁটে আসছেন। আমি অবাক হয়ে দেখলাম সেই সাধু যিনি আমাকে যোগিনী মন্ত্র দিয়েছিলেন। আমি আপ্লুত হয়ে তার পায়ে হাত দিয়ে প্রণাম করলাম। তিনি বললেন, কে, তুই তো গৃহী হয়ে গেছিস দেখছি। তাও আবার এই সময় এখানে কেন? হ্যাঁ, ঘরে মা লক্ষ্মীকে কষ্ট দিচ্ছিস? স্বয়ং সতীমা রুষ্ট হবেন যে। যা যা যা, চলে যা চলে যা। ইচ্ছে করে নিজে বিপদ ডেকে আনিস না রে বাপ। বাবা, তুমি তো সবই জানো। আর একবার যদি মধুসুন্দরী দেবীর দেখা পেতাম। কি ছেলে মানুষের মতো কথা বলছিস বলতো? তুই তো নিজেই জানিস সেটা সম্ভব নয়। জীবনে অন্য নারী এসে গেলে তিনি আর সেই পুরুষ মানুষের জীবনে আসেন না। হ্যাঁ, তুই হয়তো তার দেখা পাবি, কিন্তু অন্য রূপে, অন্যভাবে। ওরে, উনি হলেন মহাযোগিনীদের একজন। তুই তাকে ডাকলি আর উনি এসে গেলেন? তা কি হয় নাকি রে? বোকার মতো মন খারাপ করিস নে বাপ, যা ফিরে যা। শেষ পর্যন্ত সাধু বাবা এক প্রকার জোর জার করেই আমাকে সেখান থেকে সরিয়ে দিলেন। কি আর করব, ফিরেই এলাম। হাঁটতে হাঁটতে স্টেশনের দিকে চলে গেলাম, তারপর বাড়ি। রবিবারের সন্ধ্যা। মটলেনে তারানাথের বাড়িতে আমাদের সান্ধ্যকালীন আড্ডা শুরু হয়ে গেছে। চা তেলে ভাজার পর্ব শেষ। সেদিন কেন যেন কিছুতেই গল্প জমছিল না। এলোমেলো কিছু কথার পর কিশোরী জিজ্ঞেস করল, আচ্ছা ঠাকুর মশাই, আপনার কাছ থেকে মধুসুন্দরী দেবীর গল্প অনেক শুনেছি, কিন্তু শুধু মধুসুন্দরী দেবী কেন, শুনেছি তো আরও অনেক যোগিনী আছেন। তাদের কারো দেখা পাননি আপনি? অত সহজ নয়। যোগিনীরা হলেন অষ্টমাতৃকার অংশ। তাদের ডাকলাম আর তারা আমার সামনে এসে গেলেন, তা হয় না। তোমাদের তো বলেছি কিভাবে এবং কত দিন ধরে ধ্যান করবার পর মধুসুন্দরী দেবী আমায় দেখা দিয়েছিলেন। হ্যাঁ, তাকে আমি পেয়েছিলাম প্রিয়া রূপে। সে আমার পরম সৌভাগ্য, কিন্তু তিনিও জানতেন আমার অদৃষ্টে লেখা আছে অন্য কিছু। তাই তিনি আমাকে ছেড়ে চলে গিয়েছিলেন। তারপর আবার সেই বরাকর নদীর ধারে গিয়ে তাকে কত ডেকেছি, কিন্তু তিনি আর দেখা দেননি। হ্যাঁ, অনেকবার তিনি রক্ষা করেছেন আমায় বিপদের সময়ে, কিন্তু তার যে মোহময়ী রূপ, সেই রূপ আর দেখিনি। ঠাকুরমশাই একটা নিঃশ্বাস ফেললেন। সত্যি ভাবতে আশ্চর্য লাগে যে ঠাকুরমশাইয়ের জীবনে প্রেমিকা হিসেবে এসেছিলেন এক যোগিনী। কটা মানুষের জীবনে এইরকম সৌভাগ্য হয়? যদিও কিশোরী এসব বিশ্বাস করে না, কিন্তু আমি জানি যে ভারতের কোথাও কোথাও যোগিনীদের মন্দির আছে। সেটাই আমি কিশোরীকে বললাম। জানো কিশোরী, ভারতের বিভিন্ন জায়গায় যোগিনীদের মন্দির আছে। সেখানে যদি কোনোদিন যাবার সুযোগ হয়, তাহলে আমাদেরও মধুসুন্দরী দেবীকে দেখার সুযোগ হতে পারে। হ্যাঁ হ্যাঁ বিভূতি,
তুমি খোঁজ নাও, তাহলে আমরা সেখানে যাব। অন্তত তাহলে তার মূর্তিটা দেখা যাবে। আর তিনি যদি ঠাকুরমশাইয়ের সাথে দেখা করতে আসেন তাহলে তো কথাই নেই, একেবারে স্বচক্ষে তার মোহময়ী রূপ দর্শন হয়ে যাবে। আরে থামো, তোমরা থামো। আমি এখন একজন সাধারণ গৃহস্থ, তোমরাও তাই। ঘর সংসার যারা করে তাদেরও সব যোগিনীদের মায়ায় পড়তে নেই, তাতে সর্বনাশ হয়। সুতরাং ওসব নিয়ে ঠাট্টা ইয়ার্কি করা আমি একদমই পছন্দ করছি না। কথা শেষ করে ঠাকুরমশাই পাশে রাখা হুঁকোটা তুলে তাতে টান দিতে শুরু করলেন। আমি বুঝতে পারলাম এখন আর ঠাকুরমশাইকে বিরক্ত করা ঠিক হবে না। বিশেষ করে মধুসুন্দরী দেবীকে নিয়ে কোনো কথা বলা তিনি একেবারেই পছন্দ করবেন না। আমি কিশোরীর দিকে তাকিয়ে সেদিনকার মতো ঠাকুরমশাইয়ের থেকে বিদায় নেবার ইঙ্গিত করলাম। কিশোরী উঠে দাঁড়িয়ে বলল, তাহলে আজকের মতো আসি ঠাকুরমশাই, চলো হে বিভূতি, ওঠা যাক। আমরা বেরিয়ে পড়লাম। কিশোরী বলল, যাক, আজকে যখন মটলেন থেকে তাড়াতাড়ি বেরিয়ে এসেছি, মেসে গিয়ে তাসের আড্ডায় বসা যাবে। তুমি কি করবে বিভূতি? বাড়ি ফিরবে নাকি আমার সাথে যাবে? না, আমি একটু বাবুঘাটের দিকে যাব, একটু কাজ আছে, আর গঙ্গা দর্শনও হবে। অনেকদিন পর গঙ্গার ঘাটে এলাম। ঘাটের শেষ প্রান্তে গিয়ে মাথায় জল ছিটিয়ে পুণ্য লাভ করার পর একটু বসলাম। সেদিন ছিল পূর্ণিমা। পূর্ণ চন্দ্রের দিকে তাকিয়ে হঠাৎ যেন মনে একটা বিহ্বল ভাব জাগল। সুন্দরী নারীদের রূপ নাকি পূর্ণ শশীর মতো, আর প্রেমের সাথে চাঁদনি রাতের একটা সম্পর্ক তো আছে, তা বলাই বাহুল্য। চাঁদের সাথে যেমন জোয়ার ভাটার সম্পর্ক আছে, তেমন মানুষের মনের আবেগেরও কি সম্পর্ক আছে? মনে পড়ে গেল মধুসুন্দরী দেবীর কথা, যাকে তারানাথ পেয়েছিলেন তার প্রেমিকা রূপে। কিন্তু তিনি তো কোনোদিন রক্তমাংসের নারী ছিলেন না, তিনি ছিলেন যোগিনী। তারানাথ নিজেও একজন বিশেষ ক্ষমতা সম্পন্ন পুরুষ বলেই তাকে কিছুদিনের জন্য হলেও পেয়েছিলেন। আমাদের কি আর কপাল হবে এমন একজন নারীকে প্রত্যক্ষ করার, যার মুখমণ্ডল পূর্ণ শশীর সঙ্গে তুলনীয়? জানি না কতক্ষণ গঙ্গার ঘাটে বসে এসব আবোল তাবোল ভাবছিলাম। গায়ে দু চার ফোঁটা বৃষ্টির জল এসে পড়তে হুঁশ ফিরে এলো। নিজেই লজ্জিত হলাম নিজের ভাবনার কথা মনে করে। কোথায় গঙ্গার ধারে বসে ভক্তি ভাব জাগবে মনে, তা না হয়ে প্রেম ভাব জাগছে মনে। ছি 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 ছি, ঘরে স্ত্রী আছেন আমার প্রতীক্ষায়। স্ত্রীর কথা মনে হতেই বাড়ির পথ ধরলাম। কিন্তু মানুষের ইচ্ছে শক্তি যে কত প্রবল তার প্রমাণ পেলাম। কয়েকদিন পর অফিসে খবর পেলাম আমাকে বদলি করে দেওয়া হচ্ছে উড়িষ্যার ময়ূরভঞ্জের কাছে একটা জায়গায়। জায়গাটা অবশ্যই জঙ্গলের আশেপাশে, কারণ আমার অফিস জঙ্গলের ইজারা নেয়ার কাজ করে। কিশোরী আর তারানাথের সঙ্গে দেখা করবার সুযোগ হলো না। অফিসের নির্বাচিত গন্তব্যে পৌঁছে তাদের উদ্দেশ্য করে দুটো চিঠি লিখে দিলাম। ঠিকানাও দিয়ে দিলাম, তারা যেন অবশ্যই করে আমার এখানে একবার ঘুরে যায়। নতুন জায়গায় মন বসতে একটু সময় লাগে। জায়গাটা নির্জন, জঙ্গলের ধারে আদিবাসীদের কিছু ঘর বাড়ি আছে। একজন স্থানীয় লোক আমার রান্না আর বাকি কাজকর্ম করে দিত। সন্ধ্যার পর তার সাথেই গল্প শুরু করতাম। আচ্ছা রামুয়া, তুমি এখানে কত বছর আছো? আজ্ঞে, তা বাবু অনেক বছরই হইয়া গেল। এই, আমার বাবাও কোম্পানি হইয়া কাজ করত, আর বাবার পরে আমি। তাহলে তো তুমি এই জঙ্গল নিয়ে অনেক কিছুই জানো। এখানে কোনো লোকজন থাকে না কেন? জায়গাটা একদম ফাঁকা ফাঁকা। আসলে বাবু, এই জঙ্গলের ধারে থাকতে এই সবাই ভয় পায়। এই জঙ্গলের মধ্যে একটা অনেক দিনের পুরানো মন্দির আছে, সেইখানে নাকি ভূত পেরেত পিশাচ থাকে। হ্যাঁ বাবু, এই তারা মাঝে মাঝে জঙ্গল থেকে বের হয়, তাই এইখানে কেউ আসতে সাহস পায় না। ওই ওই খ্রিস্টান সাহেবেরা একটা গির্জা করে রেখে গেছে, সেইখানে দু একজন পাদ্রী বাবা থাকে, আর এমনি তেমন কেউ আর থাকে না। ওই মন্দিরটায় তুমি গেছো কোনোদিনও? না না, আমার মাথাটা খারাপ হয়েছে নাকি? আমি যাইনি কো। তবে একবার এক সাহেব গিয়েছিল। হ্যাঁ বাবু, তারপরে তাকে আর পাওয়া যায়নি। সে নাকি মইরে গিয়েছিল বাবু। সে জায়গায় ওই সাহেবের কথা বাদ দেন। আপনাকেও যদি রাতে কেউ ডাকে, আপনি কিন্তু একদম বেরোবেন না, এই বলি দিলুম। হ্যাঁ,
সত্যি এখানে রাত কাটানোটা খুব কঠিন। আমার একজন সহকর্মী আছেন, তিনি স্থানীয় লোক। তিনি দিনের বেলা থাকেন, রাতে চলে যান তার বাড়ি। কিন্তু আমার এখানে অফিস সংলগ্ন কোয়ার্টার, কোথাও যাবার উপায় নেই। যাই হোক, এর মধ্যে সুখের খবর, সামনের সপ্তাহে কয়েকদিন ছুটি আছে। তারানাথ আর কিশোরী এখানে আসছে। ইতিমধ্যে আমি একদিন রাতে জঙ্গলের মধ্যে একটা অদ্ভুত আলো দেখতে পেলাম। জঙ্গলের ভিতরে গাছের ফাঁক দিয়ে দুটো লাল আলো জ্বলছে। প্রথমে মনে হয়েছিল কোনো জন্তু জানোয়ার হতে পারে, কিন্তু আলোটা কিন্তু স্থির। আমি একটু বাইরে বেরিয়েছিলাম, আবার তাড়াতাড়ি করে ঘরে ঢুকে গেলাম। বুকটা ঢিপঢিপ করছিল। আমরা এখনও ঘন জঙ্গলের মধ্যে যাইনি। কিছুদিন পর বড় সাহেবরা আসবেন, তার আগে মাপামাপির কাজ চলছিল। কিন্তু বেশ কিছু দূর গিয়েও আমি কোনোদিন পুরনো মন্দির দেখতে পাইনি। পরের দিন ছিল শনিবার। কিশোরী আর তারানাথ সকালবেলায় এসে গেল। তাদের নিতে স্টেশনে গিয়েছিলাম আমি। তারা ট্রেন থেকে নামতেই আমি বললাম, ওফ, তোমাদের দেখে ধরে প্রাণ এলো। এই নির্জন জায়গায় একা একা থাকা যে কি ভীষণ ব্যাপার। তোমরা একদিন থাকলে বুঝবে। নাও এবার চলো, চলুন ঠাকুরমশাই। চলো চলো, এই নির্জনেই তো ঠাকুর মশাইয়ের ভূতের গল্প ভালো জমবে। ঠাকুরমশাইয়ের গল্পের উপকরণও এখানে আছে। জঙ্গলের মধ্যে নাকি একটা বহুকালের পুরনো মন্দির আছে, সেখানে ভূত প্রেতের বাস। বেশ বেশ, ভালোই তো। তো সেখান থেকে দেখে আসা যাবে সেই পুরনো মন্দিরে কেমন ভূত প্রেত আছে। ঠাকুরমশাইকে বেশ খুশি খুশি লাগছিল। আমি জানি যে তার ভ্রমণের নেশা, তাই বাড়ির থেকে বাইরের পরিবেশে পা রাখলেই তার মনটা খুশি হয়ে ওঠে। তাছাড়া চারির বিয়ে হয়ে যাবার পর ঠাকুরমশাইয়ের মন বাড়িতে টিকতেই চায় না। বৌঠানকে কিছুদিনের জন্য চারি তার কাছে নিয়ে গেছে, তাই ঠাকুরমশাই বেরিয়ে পড়েছেন কিশোরীর সাথে। স্টেশন থেকে বেরিয়ে আমরা টাঙ্গায় উঠলাম। জঙ্গলের ধারে আমার কোয়ার্টার আর পরিবেশ দেখে কিশোরী একটু দমে গেলেও তারানাথ খুব খুশি হল। তিনি বললেন, শহরের কোলাহল ছেড়ে বহুদিন পর একটু নির্জন জায়গায় এলাম। এই নির্জনতাটা উপভোগ করব, জঙ্গলের বিশুদ্ধ বাতাস নেব, আর মধ্যে দু একটা ভূত প্রেত যদি জুটে যায়, তাদের সাথে গপ্প করব। ঠাকুর মশাই, এসব এখানে বলবেন না তো। এমনিতেই আমার ভয় ভয় করছে ওই জঙ্গলের দিকে তাকিয়ে। তার উপর রাতের বেলা এখানে কি হয় কে জানে। আচ্ছা বেশ বেশ, চলো এখন খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করো, চলো দেখি। আমার চাকর রামুয়াকে বলে দিলাম আমার অতিথিদের সে যেন যত্ন করে দেখাশোনা করে। আমাকে একটু জঙ্গলের দিকে যেতে হলো কয়েকজন কন্ট্রাক্টরের সাথে। কাজকর্ম সেরে এসে দেখি কিশোরী আর তারানাথ জমিয়ে গল্প করছে। আমি বললাম, বাহ, আমাকে বাদ দিয়েই তোমরা গল্প শুরু করে দিয়েছো, এটা কিন্তু ঠিক নয়। এসো এসো, তোমাকে বাদ দিয়ে কি করে গল্প হবে? আমি ঠাকুর মশাইকে বলছিলাম এখানে আর ওই ভূত প্রেতের গল্প করবেন না। কিন্তু ঠাকুরমশাই আছেন আর ভূত প্রেতের গল্প হবে না তা তো হয় না। ঠাকুরমশাই আবার ফিরে গিয়েছিলেন তার নিজের জীবনের কথায়। বেশ অনেকক্ষণ কেটে গিয়েছিল। হঠাৎ বাইরে একটা গোলমালের আভাস পেলাম। কে যেন চিৎকার করে কাঁদছে। আমরা তাড়াতাড়ি বাইরে এলাম। তখন সন্ধ্যা হয়ে এসেছে। রামুয়া লণ্ঠন জ্বালিয়ে দিয়েছে। সে লণ্ঠন হাতে করে ঘরের বাইরে দাঁড়িয়ে কাকে যেন কি বলছে। শুনতে পেলাম সে বলছে, আরে কেন দেখি এটা কোনো লাভ হবে না, এখন সাহেবদের সাথে দেখা হবে না। তুমি এখন যাও তো দেখি, কাল সকালে যদি তোমার মরদ না ফেরে তখন আবার এসখন, তখন দেখা হইব। আমি এগিয়ে গিয়ে দেখলাম একজন স্থানীয় মহিলা কিছু একটা বোঝাবার চেষ্টা করছে রামুয়াকে। ভালো করে শুনে বোঝা গেল সকালে যে লেবাররা এসেছিল তার মধ্যে মহিলাটির স্বামী ছিল, কিন্তু সে বাড়ি ফেরেনি, তাই তার বউ খোঁজ নিতে এসেছে। তার ভয় হচ্ছে যে তার স্বামী জঙ্গলের মধ্যে হারিয়ে গেছে, কিন্তু রামুয়া বলছে যে তার স্বামী হারিয়া খেয়ে কোথাও পড়ে আছে, কাল সকালে ঠিক ফিরে আসবে। সত্যি সেই রাতে খোঁজ করার কোনো সুযোগ নেই সেই জঙ্গলে। সকাল অবধি অপেক্ষা করতেই হবে। কিন্তু পরের দিন সকাল অবধি যখন সে এলো না, আমরা চিন্তায় পড়ে গেলাম। এদিকে এই ঘটনায় সেদিন আর লেবাররা কেউ কাজ করতে রাজি হলো না। ঠাকুরমশাই আর কিশোরী আমার মুখ থেকে সব কথা শুনে বললে,
চলো তাহলে জঙ্গলের মধ্যে লোকটিকে পাওয়া যায় কিনা দেখে আসি। সেই সঙ্গে যদি সেই পুরো মন্দিরটা চোখে পড়ে তো ভূত প্রেত দর্শন হয়ে যাবে। আসলে ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভাঙে। ঠাকুর মশাই আমাদের সঙ্গে এসেছেন আর কোনো ঘটনা ঘটবে না তা হয় নাকি? আমার খুব একটা ইচ্ছে ছিল না এসব ব্যাপারে জড়িয়ে পড়ার। এখানে যদি কোনো সমস্যা দেখা যায়, আমার কাজ হলো সেই বিষয়ে হেড অফিসে ভুবনেশ্বরে খবর পাঠানো। কিন্তু কিশোরী আর ঠাকুরমশাইয়ের ইচ্ছের কাছে আমাকে নতি স্বীকার করতেই হলো। এদিকে ঠাকুরমশাইয়ের চেহারা দেখে সেখানকার স্থানীয় লোকজনেরা ধারণা করেছে ইনি একজন বড় সাধু। নিখোঁজ লেবারের বউ ঠাকুরমশাইয়ের পায়ে ধরছে। ঠাকুরমশাই তার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা বাক্য বললেন কিছু। সকালের জলখাবার খেয়ে আমরা রওনা দিলাম। তার আগে রামুয়াকে বললাম, শোনো রামুয়া, মহাপাত্র বাবুকে এখানের খবর বুঝিয়ে বলবে কিন্তু। সে তো বুঝলুম, বলবো খন, কিন্তু আপনারা ওই জঙ্গলের মধ্যে যাচ্ছেন এটা ঠিক করছেন না বাবু। ওই জঙ্গলের দিকটা কেউ যায় না। আপনারা যাচ্ছেন যান, তবে বেশি দূর যাইবেন না কিন্তু, এই বলে দিলুম। আচ্ছা আচ্ছা, বেশ, তোমার কথা মনে রাখবো। বেশি দূর যাব না আমরা কিছু দূর গিয়ে জঙ্গলের মধ্যে প্রবেশ করলাম। এদিকে জঙ্গল খুব ঘন নয়। ঠাকুরমশাই বললেন, যদি লোকটিকে কোনো জন্তু জানোয়ারে ধরে নিয়ে যায় তাহলে তার চিহ্ন থাকবে, কিন্তু এখানে তেমন কোনো চিহ্ন তো দেখছি না। আমরা অনেক দূর পর্যন্ত চলে গেলাম। এবার জঙ্গল আস্তে আস্তে ঘন হচ্ছে, হাঁটার উপায় নেই। আমি বললাম, ফিরে চলুন ঠাকুরমশাই, এখানে কেউ নেই, এরপরে গেলে আমরাই বিপদে পড়ব। দাঁড়াও দাঁড়াও, ওই গাছের ফাঁক দিয়ে লালচে মতো কি দেখা যাচ্ছে না? কই, কিছু তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি লাল ইঁটের তৈরি একটা পাঁচিল। ওই দিকটা দিয়ে ঘুরে চলো, ওদিকে জঙ্গল একটু হালকা আছে। আরো অনেকটা গিয়ে আমরা মন্দিরটা ভালো করে দেখতে পেলাম। অদ্ভুতভাবে মন্দিরটা চার কোণে চারটে গাছ। সেই চারটে গাছ যেন পাহারা দিচ্ছে মন্দিরটাকে। গাছগুলো এমনভাবে ডালপালা বিস্তার করে আছে সহজে মন্দিরটাকে দেখাও যাচ্ছে না। বহু কষ্টে আমরা মন্দিরটার সামনে গেলাম। বহুকালের প্রাচীন মন্দির হলেও মন্দিরটা এখনো অক্ষত। লালচে ইটের তৈরি মন্দিরটার মাথাটা সরু হয়ে ওপর দিকে উঠে গেছে। দরজা নেই। সামনে একটা ত্রিকোণ আকারের ফাঁকা জায়গা, সেটাই হলো দরজা। সব মিলিয়ে মন্দিরটা দেখতে কিন্তু অদ্ভুত। সামনেটা গাছের পাতা পড়ে ভর্তি হয়ে আছে। মন্দিরের সামনে ফাঁকা জায়গাটার দিকে এগিয়ে যেতেই ঠাকুরমশাই বললেন, দাঁড়াও কিশোরী, ভিতরে যেও না, সাপ খোপ থাকতে পারে। একটা লাঠি দিয়ে আগে পাতাগুলো সরিয়ে দাও। একটা শুকনো গাছের ডাল নিয়ে গাছের পাতা পরিষ্কার করে আমরা মন্দিরের ভেতরে কি আছে দেখার চেষ্টা করলাম। ভেতরটা ঘুটঘুটে অন্ধকার, কোনো বিগ্রহ চোখে পড়ল না। হঠাৎ মনে হলো আবছা মতো কি একটা নড়ে উঠল যেন, আর একটা আওয়াজও শুনতে পেলাম। আমরা প্রথমে ভয়ের চোটে বাইরে চলে এলাম। তারপরে ঠাকুরমশাই একটা দেশলাই কাঠি জেলে ভেতরে ঢুকে লোকটিকে বার করে আনলেন। আরে, এই তো সে, একেই তো খুঁজতে এসেছি আমরা। আরে, তুমি এখানে ঘাপটি মেরে বসে আছো কেন বাপু? লোকটাকে দেখে মনে হচ্ছে সে ভীষণভাবে ভয় পেয়েছে। সে হাত জোড় করে কোনো রকমে বলছে, আমাকে আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে, আমাকে মেরে ফেলবে। ঠাকুরমশাই তার গায়ে মাথায় হাত বুলিয়ে তাকে আশ্বস্ত করলেন। তারপরে আমাদের বললেন, তোমরা এই জায়গার থেকে এগিয়ে যাও, আমি যাচ্ছি। একে এই জায়গার থেকে বার না করলে এর ভয় যাবে না। না না ঠাকুরমশাই, আপনি চলুন, না হলে আমরা যেতে পারবো না। জায়গাটা কেমন যেন গা ছমছমে। কিশোরীর কথায় ঠাকুরমশাই কোনো উত্তর দিলেন না। আমি দেখলাম তিনি অন্যমনস্কভাবে মন্দিরটাকে প্রদক্ষিণ করছেন। তার মুখ গম্ভীর, ভ্রু কুঁচকানো। ৩-৪ বার মন্দিরটার ঘোরার পর তার এই স্থান ত্যাগ করার কোনো লক্ষণ দেখলাম না। এদিকে আমি ছটফট করছিলাম মনে মনে, লোকটিকে নিয়ে এখন বেরোনো দরকার। অনেকক্ষণ পরে যেন ঠাকুরমশাই সম্বিত ফিরল। এর মধ্যে আমরা ৩-৪ বার ডাকাডাকি করেছি তাকে, তিনি শুনতেই পাননি। ঠাকুরমশাই বললেন, কি হলো,
বিভূতি, কিশোরী, তোমরা দাঁড়িয়ে আছো কেন? চলো চলো চলো। বারে, আপনি তো এতক্ষণ যেতে চাইছিলেন না, মন্দিরটা ঘুরছিলেন, আর কি সব ভাবছিলেন কে জানে। শেষ পর্যন্ত আমরা কোয়ার্টারে এসে পৌঁছালাম। লোকটার বউ ছুটতে ছুটতে এলো। আশেপাশে যারা ছিল সবাই এসে ভিড় করলো কোয়ার্টারের উঠোনে। ঠাকুরমশাই ওদের কাছে গুরুজি। সবাই ঠাকুরমশাইয়ের পায়ে পড়তে লাগলো। শেষে আমি একটু জোর গলাতেই বললাম, শোনো, আগে এই লোকটিকে বাড়িতে নিয়ে গিয়ে সুস্থ করো, তারপর ওর মুখ থেকে আমরা শুনবো ওর কী হয়েছিল। আস্তে আস্তে ভিড় পাতলা হয়ে এলো। ঠাকুরমশাইকে দেখলাম একটু অন্যমনস্ক। সেই মন্দিরটা ঘুরে আসার পর থেকেই তিনি চুপচাপ ছিলেন। আমরা বেশ কয়েকবার অনেক কিছু জিজ্ঞেস করেও তার উত্তর পেলাম না। আমার অফিসের মহাপাত্র বাবু এসেছিলেন। তার সঙ্গে কিছু আলোচনায় আমি ব্যস্ত হয়ে পড়লাম। আমার পক্ষে পরিস্থিতি একটু জটিল হয়ে পড়েছিল। আজ কাজ পণ্ড হয়েছিল, আবার কাল কি হবে কে জানে। বিকেল হতেই ঠাকুরমশাই আবার বেরিয়ে পড়েছিলেন। কিশোরী তখন ঘুমোচ্ছিল। সে ঘুম থেকে উঠে জিজ্ঞেস করল, কি হে বিভূতি, ঠাকুর মশাই কোথায় গেলেন? কি জানি, আমাকে তো কিছু বলেননি। তবে এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন তাড়াতাড়ি ফিরে এলেই ভালো হয়। কিন্তু তিনি এলেন না। সন্ধ্যা গড়িয়ে রাত নামল। আমার দুশ্চিন্তা হচ্ছিল। আমি কিশোরীকে বললাম, কি সমস্যায় পড়া গেল বলো তো? ঠাকুরমশাই গেলেন কোথায়? রাতের বেলায় এসব জায়গায় বাইরে থাকা কিন্তু উচিত নয়। ঠাকুর মশাইয়ের কাছে আবার উচিত অনুচিতের কি আছে? তিনি মনে হয় ওই মন্দিরটার কাছে গেছেন। এখন এই রাতে? কি বলছো তুমি কিশোরী? একটা বিপদ হলে আমরা কোথায় খুঁজবো ঠাকুরমশাইকে? এসব অলক্ষণের কথা বলো না তো। আমরা কথা বলতে বলতেই ঠাকুরমশাই এসে গেলেন। আমাদের কাউকে না বলে চলে যাওয়াতে আমি একটু বিরক্ত হয়েছিলাম। বিরক্তি গোপন না করেই আমি বললাম, যাক, ঠাকুরমশাই ফিরে এসেছেন অন্তত। কিন্তু আপনি কোথায় যাচ্ছেন সেটা একটু আমাদের বললে ভালো হতো না? এখানে কেউ রাতের বেলা বাইরে থাকে না। কি যে বলো বিভূতি, ঠাকুর মশাই কি যে কোনো লোকেদের মধ্যে পড়েন? তিনি রাতের বেলাতেই ঘুরতে ভালোবাসেন। হয়তো দেখো, রাতের বেলা কোনো শ্মশানে গিয়েছিলেন তিনি। ঠাকুরমশাই এসে হাত মুখ ধুয়ে জামা কাপড় বদলে আমার শোবার চৌকিতে ভালোভাবে বসলেন। তিনি এতক্ষণ আমাদের কথার কোনো উত্তর দেননি। কিশোরী তার দিকে পাসিং শো সিগারেটের প্যাকেটটা এগিয়ে দিল। তিনি একটা সিগারেট ধরিয়ে লম্বা টান দিলেন। ইতিমধ্যে আমি রামুয়াকে আমাদের চা আনতে বলেছিলাম। ঠাকুরমশাই সিগারেটের ধোঁয়া ছেড়ে বললেন, শ্মশানে যাইনি, তবে কবরখানায় গিয়েছিলাম। এক নিমেষে যেন ঘরের পরিবেশে একটা নিস্তব্ধতা নেমে এলো। আমরা কি বলবো ভেবে পেলাম না। এমন সময় রামুয়া ঘরের বাইরে চা নিয়ে এসে দাঁড়ালো। ঘরের কোণে একটা লণ্ঠন জ্বলছিল। ঘরের মধ্যে একটা আলো আঁধারি পরিবেশ। কিশোরী হঠাৎ করে দরজার দিকে তাকিয়ে চমকে উঠল। কে কে ওখানে? আগে আমি বাবুজি, রামুয়া, আপনাদের জন্য চা নিয়ে এসেছি। ও তুমি, এসো। আসলে আলো আঁধারির মধ্যে ঠিক বোঝা যাচ্ছিল না, তাই চমকে উঠেছিলাম। ঠাকুরমশাই, আপনি হঠাৎ কবরখানার কথা বললেন তো, তাই ভয় পেয়ে গিয়েছিলাম। রামুয়া চা রেখে বাইরে চলে গেল। ঠাকুরমশাই কিশোরীর দিকে তাকিয়ে বললেন, আচ্ছা, কবরখানার কথায় ভয় পাবার কি আছে? ওইদিকে একটা চার্চ আছে, সেখানে গিয়েছিলাম। ও আচ্ছা, তাই বলুন। তা কবরখানায় গিয়েছিলেন বললেন কেন? সেই চার্চ সংলগ্ন একটা কবরখানা আছে, সেটার কথাই বলছিলাম। এতে ভয় পাওয়ার কি আছে? মৃত্যুর পর আমাদের পুড়িয়ে দেওয়া হয় আর ওদের মাটির তলায় শুইয়ে দেওয়া হয়। উভয়ের আত্মা কিছুদিন ঘোরাঘুরি করে তারপর আবার নতুন দেহ ধারণ করে পুনরায় পৃথিবীতে ফিরে আসে। এতে ভয়ের কিছুই নেই। আপনার কাছে এসব সহজ ব্যাপার হতে পারে, কিন্তু আমাদের কাছে নয়। যাক, ওখানে গিয়ে ওই মন্দিরটার সম্বন্ধে কি শুনলেন সেটা বলুন। হ্যাঁ, মন্দিরটা বহু প্রাচীন। এখানকার কোনো এক রাজা ওই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন। তারপর ক্রমশ এই জায়গায় পরিত্যক্ত হয়ে যায়। কিন্তু বেশ কয়েক বছর আগে এক মহিলাকে এখানে ডাইনি সন্দেহে পিটিয়ে মেরে ফেলা হয়।
সে নাকি ভয়ানক মার খেয়ে ওই মন্দিরটার মধ্যে গিয়ে লুকিয়েছিল। তারপরে কি হয় জানা যায় না, মনে হয় মরে গিয়েছিল সে। তারপর থেকেই ওই মন্দির সম্পর্কে নানা রকম কথা রটে যায়। দু একজন জঙ্গলের মধ্যে গিয়ে হারিয়ে যায়, সবাই মনে করে ওই ডাইনির প্রেতাত্মা ওই মন্দিরটার মধ্যে বাস করে, তাই কেউ ওই জঙ্গলের মধ্যে যায় না। আগে অন্য একটি কোম্পানির লোক এসেছিল গাছ কাটার ইজারা নিয়ে, কিন্তু তারা কাজ বন্ধ করে পালায়। এক অশরীরী প্রেতাত্মা নাকি তাদের ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়েছিল। তাহলে কি আমরাও কাজ করতে পারবো না? কালকের ঘটনায় লেবাররা সবাই ভয় পেয়ে গেছে, কেউ আর জঙ্গলে ঢুকবে না। কাল যদি কাজ না হয় আমাকে ভুবনেশ্বর যেতেই হবে। সে তুমি যেতে পারো, কিন্তু আমি ওই মন্দিরটার কাছে গিয়ে কোনো দুর্গন্ধ পাইনি। তোমরা তো জানো, কোনো অশুভ প্রেতাত্মা থাকলে আমি তার গন্ধ পাই, কিন্তু আমি সেখানে একটা অদ্ভুত গন্ধ পেয়েছিলাম। কস্তুরী মৃগের নাভি থেকে যে গন্ধ বের হয়, সেই রকম একটা গন্ধ। ওই জঙ্গলে কোনো হরিণ আছে কি? এ ব্যাপারে তোমার জানা আছে বিভূতি? তা তো জানা নেই, তবে এই জঙ্গলে মনে হয় না ওই ধরনের কোনো হরিণ আছে। কোনো ফুলের গন্ধ হয়তো পেয়েছেন। সে এক অদ্ভুত মাদকতার গন্ধ, আমার চেনা গন্ধ, কিন্তু এখানে তো এই গন্ধ পাবার কথা নয়। নানা রকম কথাবার্তার পর রাতের খাবার খেয়ে শুয়ে পড়া হলো। পরের দিন সকালে সেই লোকটি এলো। আমরা সকলেই তাকে দেখে এগিয়ে গেলাম। ঠাকুরমশাইকে দেখে লোকটি পায়ে হাত দিয়ে প্রণাম করে বলল, আপনি আমাকে বাঁচাইছেন গুরুজি। আপনি না গেলে আমি ওই জায়গা থেকে বেরোতেই পারতাম না। বাবা জগন্নাথ আপনার ভালো করুক গুরুজি। বেশ, তুমি আগে বলো, ওই মন্দিরের মধ্যে তুমি গেলে কি করে? কালকে বাড়ি ফেরার আগে জঙ্গলের মধ্যে কাঠকুটো কুড়ুচ্ছিলাম। বেশ একটু ভিতরের দিকে চলে গিয়েছিলাম আমি। হঠাৎ দেখি একটা মেয়ে আমাকে ডাকছে। আমি যেন কেমন হয়ে গেলাম। হাতের কাঠকুটো সব ফেলে দিয়ে মেয়েটার সাথে আরো জঙ্গলের মধ্যে চলে গেলাম। যেমন একটা মহু আর সুবাস আমার নাকে আসছিল। মেয়েটা আমাকে ওই মন্দিরের মধ্যে ঢুকে বসতে বললে, আমি তাই করলাম। কিন্তু আমি মেয়েটাকে আর দেখতে পেলাম না। আমার খুব ভয় করছিল। বাইরে অন্ধকার, কারা যেন সব ঘুরে বেড়াচ্ছে। আমি আওয়াজ পাচ্ছিলাম, কিন্তু কেউ ঘরের ভিতরে ঢুকেনি। তারপর ভোরের আগে বাইরে একটা অদ্ভুত আলো দেখতে পেলাম। সেখানে মনে হলো একটা বড় পাখি উড়ে আকাশের দিকে চলে গেল। তারপরে আমার খুব ভয় করছিল। আমি জড়সড় হয়ে ওই ঘরেই বসেছিলাম। তারপরই তো আপনারা এলেন। বেশ বেশ, তোমার আর কোনো ভয় নেই। তুমি তো এখন সুস্থ হয়ে উঠেছো। মাগার গুরুজি, সবাই বলছে যে হ্যাঁ, মেয়েটা আমাকে ডেকে নিয়ে গিয়েছিল। ও নাকি ডাইনি ছিল। ও আমার রক্ত খাবার জন্যই ডেকে নিয়ে গিয়েছিল। सब ये भी बोल रहा है कि गुरुजी की कृपा से हम बच गए। किंतु वो आवाज में वो फिर से लौट आएगा गुरुजी। जंगल में कोई नहीं जाना चाह रहा है गुरुजी। अब और कुछ नहीं हो सकता। यहाँ पे काम बंद हो गया, काज काम सब बंद हो गया गुरुजी। সেখানে যে কজন ছিল সবাই চিৎকার করে বলল, জঙ্গলের মধ্যে কাজ তারা করবে না। আমি জানতাম যে এই রকমই হবে। জঙ্গলের আদিবাসীদের মধ্যে কুসংস্কার প্রবল। একবার কোনো ঘটনা ঘটলে তাদের দিয়ে আর কাজ করানো যায় না। আমি আমার সহকর্মীর সাথে আলোচনা করে স্থির করলাম, এখন কাজ বন্ধ থাক। আমি গিয়ে ভুবনেশ্বরে হেড অফিসে খবর দিই, তারপরে তারা যা স্থির করবে তাই হবে। কিশোরীকে বললাম, তাহলে আমাকে তো ভুবনেশ্বর যেতে হবে কালকেই। তোমরা কি করবে? আমরাও যাব। ভুবনেশ্বরে অনেক মন্দির আছে। তাছাড়া পুরীতে জগন্নাথ দর্শনও হয়ে যেতে পারে কপালে থাকলে। পরের দিন আমরা রওনা হয়ে গেলাম। দেখলাম ঠাকুরমশাইয়ের মুখটা গম্ভীর। জগন্নাথ দর্শনের কথাতেও তিনি খুব উৎসাহ বোধ করছেন না। এদিকে আমি ভাবছি কি করে এদিকে সমস্যা মিটবে। কিশোরী শুধু বকবক করে যাচ্ছে। তার জগন্নাথ দর্শনের চেয়েও সমুদ্র দেখার বেশি উৎসাহ। কয়েক ঘন্টা লাগলো ট্রেনে। ভুবনেশ্বরে একটা অতিথিশালায় উঠলাম আমরা। আমি সেই দিনই চলে গেলাম অফিসের বড় কর্তাদের সাথে কথা বলতে। আমার ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। আমি এসে দেখি কিশোরী একা বসে আছে, ঠাকুরমশাই নেই।
কিশোরী বলল, ঠাকুরমশাই কোথায় যেন গেলেন। আমি কালকে পুরী যাবার প্রোগ্রাম করছিলাম, কিন্তু ঠাকুরমশাই হীরাপুর বলে একটা জায়গার নাম উল্লেখ করছিলেন। কি জানি সেখানেই গেলেন কিনা। কিন্তু হীরাপুর তো খুব একটা কাছে নয়, সেখানে কেন যাবেন ঠাকুরমশাই? আশ্চর্য, ঠাকুরমশাই আমাদের না বলে কোথায় কোথায় যে চলে যাচ্ছেন। ক্রমশ সন্ধ্যা পেরিয়ে রাত হতে চলল, ঠাকুরমশাই এলেন না। আমরা আর ঘরে থাকতে পারলাম না, বেরিয়ে পড়লাম। একজনকে জিজ্ঞেস করে জানলাম ভুবনেশ্বর থেকে প্রায় 20-22 কিলোমিটার দূরে হীরাপুর বলে একটা জায়গা আছে। সেখানে একটা প্রাচীন মন্দির আছে, কিন্তু সেখানে রাতে কেউ যায় না। বহু কষ্টে একজন স্থানীয় লোককে ধরে হীরাপুরে গিয়ে তো পৌঁছলাম আমরা, কিন্তু তার থেকে বেশি আর সে আর যেতে রাজি হলো না। সে যেখানে আমাদের ছেড়ে দিল সেখান থেকে মন্দির বেশ দূর, জায়গাটা নির্জন। আমাদের কাছে টর্চ ছিল, টর্চের আলোয় এগিয়ে গেলাম। ঠাকুরমশাইকে খুঁজে বার করতেই হবে। তিনি এখন গৃহী লোক, তার পরিবার আছে, তাকে ফিরিয়ে নিয়ে যেতেই হবে। ওই নির্জন জায়গা দিয়ে যেতে ভয় ভয় লাগছিল, তবুও এগিয়ে যাচ্ছিলাম। বেশ কিছু দূর যাবার পর চোখে পড়ল অনেকটা জায়গা জুড়ে গোলাকার আকৃতির একটা কিছু রয়েছে। ওই দেখো কিশোরী, ওই দূরে কিছু একটা রয়েছে না? মনে হচ্ছে পাথরের তৈরি। কিন্তু ওটা এখনো অনেক দূর, অন্ধকার হয়ে গেছে, ওখানে পৌঁছাতে পারবো না আমরা। পারতেই হবে, এত দূর এসে ফিরে যাব নাকি? চলো, আমি নিশ্চিত ঠাকুরমশাই ওখানেই আছেন। আমরা এগিয়ে গেলাম। জায়গাটা অসমতল, হাঁটতে অসুবিধা হচ্ছিল। এদিকে ভালোই অন্ধকার হয়ে গেছে। মন্দিরের কাছাকাছি পৌঁছেছি এমন সময় একটা অদ্ভুত দৃশ্য দেখা গেল। মন্দিরটা গোলাকার, মাথায় কোনো ছাদ নেই, মাঝখানটা ফাঁকা সম্ভবত। সেখান থেকে একটা আশ্চর্য আলো উদ্ভাসিত হয়ে উঠল। সেই আলোতে দেখা গেল শত শত পাখি যেন উড়ে বেড়াচ্ছে। পাখিগুলো কোনো সাধারণ পাখি নয়, পাখিগুলোর রং সোনালি। কিশোরী আমার হাতটা ধরে চিৎকার করে উঠল, বিভূতি, দেখো কি অদ্ভুত দৃশ্য! ওগুলো কারা? চিৎকার করো না, চিৎকার করো না, চলো আমরা আরেকটু এগিয়ে যাই। এমন অদ্ভুত দৃশ্য সবাই দেখতে পায় না, আমরা দেখতে পাচ্ছি মানে এর বিশেষ কোনো অর্থ আছে। এমন সময় হঠাৎ যেন একটা ঝড় উঠল, আমাদের হাওয়ায় উড়িয়ে নিয়ে গেল একটা দমকা বাতাস। কিসের তাড়নায় আমরা প্রায় দৌড়ে ওই মন্দিরের কাছে চলে গেলাম। দেখলাম সামনে একটা প্রবেশ পথ। সেই পথে প্রবেশ করতেই আমরা হতচকিত হয়ে দাঁড়িয়ে গেলাম। একটা চওড়া পাথরের দেওয়ালের গায়ে গায়ে ছোট ছোট ঘর। সেই সব ঘরে বসে আছে অপূর্ব সব নারী মূর্তি। তারা সবাই নিজ নিজ কাজে ব্যস্ত। কেউ গান করছে, কেউ পুজো করছে, কেউ কেউ পরস্পরের সাথে গল্প করছে। আমরা দুজন স্থানর মতো দাঁড়িয়ে আছি। কোন জগতে এসে পড়েছি? এমন সময় দুজন অপূর্ব সুন্দরী রমণী এসে আমাদের হাত ধরল, আর সবাই উচ্চস্বরে হেসে উঠল, যেন খুব একটা মজার বিষয়। একটি মেয়ে বললে, এসো এখানে বসো, দেখো তো আমাদের মধ্যে কাকে কাকে তোমাদের পছন্দ। যাকে পছন্দ করবে তাকেই তুমি পাবে। আমাদের চারিপাশে তখন নারী মূর্তির ভিড়। সবাই নিজেকে দেখিয়ে বলছে, আমাকে পছন্দ না ওকে, একে পছন্দ। আমার কিন্তু তোমাকে পছন্দ। আসবে না আমার কাছে? এসো কাছে, এসো, আমার হাতটা ধরো। ভয় করছে? না 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 না, ছেড়ে দাও আমাদের। আমরা আমরা ভুল করে এখানে এসে পড়েছি। ভুল করে কেন গো? আমরাই তো তোমাদের ডেকে এনেছি। আর একজন এসেছে জানো, সে আবার একজন ছাড়া কাউকে ভালোবাসে না। তার কাছে আমরা চাইনি, তোমাদের দুজনকে আমরা আর ছাড়বো না। থাকবে তো আমাদের কাছে। আমরা
তোমাদের ভালোবাসবো, সেবা করব। কিশোরী, চলো ওঠো, ঠাকুরমশাই এখানেই আছেন, তাকে খুঁজে বার করি। আমরা উঠতে যেতেই সেই অপূর্ব দর্শন মেয়েদের দল আমাদের ঠেলে বসিয়ে দিল। না, তোমরা কোথায় যাবে? এখানে রাতে কেউ এলে সে আর ফিরতে পারে না, তাকে আমাদের সাথেই থাকতে হয়। রাতের বেলা আমরা তাকে নিয়ে খেলা করি, আর দিনের বেলা ওই যে পাথরের থামগুলো দেখছো, ওগুলো এক একজন পুরুষ মানুষ। ওরা পালাতে চেয়েছিল, আমরা ওদের পাথর বানিয়ে দিয়েছি। কি সর্বনাশ! কোন মায়ার রাজ্যে এসে পড়েছি! আমরা ভয়ে শিউরে উঠলাম। কিশোরী আবার জোর করে ওঠার চেষ্টা করলো। না 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 না, আমাদের ছেড়ে দাও, আর কখনো এখানে আসবো না। দাঁড়া, আজ পর্যন্ত কেউ আমাদের হাত থেকে রক্ষা পায়নি, আমাদের প্রত্যাখ্যান করছিস? এত বড় সাহস! যেমন আমাদের সুন্দরী রূপ দেখেছিস, এবার আমাদের পিশাচ রূপ দেখবি। মুহূর্তে সবকিছু পাল্টে গেল। সে কি ভয়ানক তাদের রূপ! একজনের দেহটা নারীর, কিন্তু মুখটা বরাহ, বড় বড় দাঁত, কারো আবার মুখ মিশমিশে কালো বর্ণ, চোখগুলো লাল, জিভ লাল, সেখান দিয়ে টপ টপ করে রক্ত ঝরছে। কেউ আবার গলিত শবদেহ ধারণ করে এগিয়ে আসছে আমাদের দিকে। সেই আশ্চর্য আলোটা এখন উধাও, একটা আবছা অন্ধকার। এত সুন্দর জায়গাটা, যেখানে এতক্ষণ স্বর্গের দেবীরা ঘুরে বেড়াচ্ছিল, সেই জায়গাটা এখন নরকে পরিণত হয়েছে। পিশাচিনীরা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। উফ, কি ভয়ঙ্কর! আমরা প্রায় অর্ধমৃত, হাতে পায়ে একটুও জোর নেই, নিশ্চল পাথরে পরিণত হয়েছে যেন। এমন সময় ঠাকুরমশাইয়ের গলার আওয়াজ পেলাম। হে ভৈরব, তুমি আবির্ভূত হও, দেখা দাও, হে ভৈরব, দেখা দাও। ঠাকুরমশাইয়ের গলার আওয়াজ পেয়ে আমাদের যেন হাতে পায়ে একটু জোর এলো। কিশোরী ভাঙা গলায় চিৎকার করে উঠল, বাঁচান, বাঁচান, বাঁচান ঠাকুরমশাই, বাঁচান! কিশোরী চিৎকার করার চেষ্টা করছে, কিন্তু তার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। আমিও চেঁচিয়ে ওঠার চেষ্টা করলাম, কিন্তু আমার মুখের কাছে একটা বীভৎস মুখ এগিয়ে এলো। সেই বরাহর মতো মুখটা, দুটো বড় দাঁত আমার গলার দিকে এগিয়ে এলো। এমন সময় সামনে একটা উজ্জ্বল আলো জ্বলে উঠল। গোলাকার জায়গাটার মাঝখানে একটা উঁচু পাথরের বেদি, সেখানে একজন বিশাল দেহী এক পুরুষের আবির্ভাব ঘটেছে। উজ্জ্বল আলোটা তার পিছনে, তাই তার অবয়বটা ভালো করে বোঝা যাচ্ছে না। আমরা এক মনে সেই দিকে তাকিয়েছিলাম। হঠাৎ শুনতে পেলাম চারপাশে শুয়োরের ঘৎঘৎ শব্দ। সেই বিশাল দেহী পুরুষের মধ্যে থেকে বের হয়ে এলো এক রোগা লিকলিকে মানুষের মূর্তি। তার পরনে একটি নেংটি, আর হাতে সরু লম্বা মতো একটা কিছু। ওই পাথরের বেদিটা থেকে লাফিয়ে নেমে সে আমাদের দিকে এগিয়ে এলো। নিমেষের মধ্যে পিশাচিনীর দল অদৃশ্য হয়ে গেল। সেই মূর্তিটাও তার হাতের দণ্ডটা নিয়ে ঘুরতে লাগলেন। আবছা আলোয় আমরা দেখতে পেলাম আমাদের দিকে কেউ ছুটে আসছে। পাথরের ওপরের বিশাল দেহী মূর্তিটা তখন অদৃশ্য হয়েছে। কিশোরী, বিভূতি, তোমরা ঠিক আছো? উফ, বাঁচলাম। কিন্তু তোমরা এই জায়গায় এসেছো কেন? জানো না এটা 64 যোগিনীর মন্দির, পুরো মায়ার রাজ্য। এখানে রাতে কেউ আসে না। রাতে এখানে যোগিনীদের শক্তি ফিরে আসে, তাদের কুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়। আমরা তখনও কথা বলার মতো অবস্থায় আসিনি। অনেকক্ষণ ধরে আমাদের মাথায় গায়ে হাত বুলিয়ে দিলেন ঠাকুরমশাই। বললেন, এইসব জায়গা সাধারণ মানুষদের জন্য নয়। তোমরা খুব অন্যায় কাজ করেছো এখানে এসে। একটু আগে যেসব দৃশ্য তোমরা দেখলে, তা কোনো মানুষের পক্ষে সহ্য করা সম্ভব নয়। কিশোরী এতক্ষণ হাত পা মেলিয়ে পাথরের মেঝেতে শুয়ে পড়েছিল। এবার সে উঠে বসে বলল, আপনাকে খুঁজতেই তো এসেছি ঠাকুরমশাই। আপনি সেই দুপুরে বেরিয়ে গেলেন, তারপর আর ফিরলেন না।
আমাদের চিন্তা হয় না? আপনি কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, কিছুই বলেননি। শুধু একবার আপনার মুখে হীরাপুর নামটা শুনেছিলাম। তোমাদের তো আমি এখানে আসতে বলিনি। আমি এসেছি তার কারণ এই যোগিনী মন্দির তন্ত্র সাধনার একটা পীঠস্থান, আর তাছাড়া আমাকে এখানে আসতেই হতো। এখানে রাত কাটিয়ে কালকে আবার ঠিক ফিরে যেতুম। তোমরা একটু ধৈর্য রাখতে পারলে না? এভাবে ঠাকুরমশাই আমাদের অনেকক্ষণ ধরে বকাবকি করতে লাগলেন। আমি উঠে গিয়ে এবার মন্দিরটা ভালো করে দেখতে শুরু করলাম। সত্যি এখানে পাথরের তৈরি 64 যোগিনীর মূর্তি রয়েছে। প্রত্যেক মূর্তির ভিন্ন ভিন্ন রূপ। গোলাকার পাথরের দেয়ালের প্রতিটি খোপে একটা করে যোগিনীর মূর্তি। কিশোরী আর ঠাকুরমশাই আমার সঙ্গে ঘুরছিল। ঠাকুরমশাই প্রতিটি মূর্তির বর্ণনা দিচ্ছিলেন। গোলাকার স্থানের মাঝখানে যে উঁচু পাথরের বেদিটা রয়েছে, সেখানেই নাকি তান্ত্রিকদের সাধনার জায়গা। ঠাকুরমশাই বললেন, ওখানে বসেই তান্ত্রিকরা সাধনা করেন। সিদ্ধ পুরুষরা সঠিকভাবে সাধনা করলে তাদের সাথে আমাদের এই লৌকিক জগতের বাইরে যে অলৌকিক জগৎ আছে তার সাথে সংযোগ স্থাপন হয়। কেউ কেউ পরম শক্তির সন্ধান পান, এই দুঃখময় জগৎ থেকে মুক্তির পথ খুঁজে পান। আবার কেউ কেউ তুচ্ছ লাভের আশায় যোগিনীদের বশ করতে চান। কিন্তু যোগিনীদের নিজের স্বার্থ সিদ্ধির কাজে লাগালে শেষ পর্যন্ত লাভ কিছু হয় না, যোগিনীদের হাতেই তাদের মৃত্যু ঘটে। তোমরা দেখলে তো যোগিনীরা যেমন সুন্দর তেমন ভয়ঙ্কর। শোনা গেছে কোনো কোনো সাধক নাকি যোগিনীদের মায়ায় পড়ে নিজের হাত, কান বা জিভ কেটে ফেলেছেন। সেই জন্যেই এখন এখানে কেউ আসতে চায় না। হ্যাঁ, দেখলাম তো অপূর্ব সুন্দরী রমণীরা কিভাবে এক মুহূর্তে পিশাচিনীতে পরিণত হলো। মনে পড়লেই গা শিউরে উঠছে। কিন্তু কে যেন একটা লাঠি নিয়ে ওই ওপর থেকে নেমে এলেন। তিনি লাঠিটা নিয়ে তাদের দিকে আসতেই ওরা সবাই চলে গেল। উনি কি ছিলেন? চলো, এখন রাত শেষ হবার আগেই এখান থেকে চলে যেতে হবে। স্থানীয় লোকজন আমাদের দেখতে পেলে ঝামেলা হতে পারে। তোমাদের সব প্রশ্নের উত্তর আমি অতিথিশালায় গিয়ে দিচ্ছি। তবে এই স্থানে তোমরা কি দেখেছিলে তোমাদের অবশ্যই কিছুই মনে থাকবে না। চলো এখন। বহু দূর পর্যন্ত হেঁটে হেঁটে এলাম। তারপর একটা খড়বোঝাই গরুর গাড়িতে চেপে ভুবনেশ্বর ফিরে এলাম। খুব ক্লান্ত ছিলাম আমরা ঘুমিয়ে পড়লাম। একটু বেলাতে ঘুম থেকে উঠে আমাকে আবার হেড অফিসে ছুটতে হলো। সেখান থেকে এসে আমি বললাম, এ যাত্রায় আর তোমার পুরী ঘোরা হলো না কিশোরী। কাল সকাল সকাল ফিরতে হবে। কাল কিছু লেবার পাঠাচ্ছে কোম্পানি যাতে কাজটা শুরু করা যায়, কিন্তু আমার ওপরেই দায়িত্ব দিয়ে দিল লেবারদের বুঝিয়ে রাজি করতে। এছাড়া তাদের নাকি আর কিছু করার নেই। কিশোরী তখন সবে ঘুম থেকে উঠেছে। গতকাল রাত্রের অভিযানের রেশ তার এখনও কাটেনি মনে হচ্ছে। সে কোনো উত্তর দিল না। যাই হোক, খাওয়া দাওয়া সেরে আমরা আবার বসলাম। ঠাকুরমশাই বললেন, ভালোই হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব এই স্থান ত্যাগ করে যাওয়াই ভালো। তোমাদের মতিগতির ওপর আমার ভরসা নেই। কিশোরী এবার রেগে গেল। আমাদের মতিগতি? কি বলছেন ঠাকুরমশাই? আপনার জন্যই তো আমরা ওখানে গিয়েছিলাম। কিন্তু এখন আর ভালো করে কিছু মনে পড়ছে না কোথায় গিয়েছিলাম। হ্যাঁ, পাথরের তৈরি অনেক মূর্তি রয়েছে সেখানে। তারপর কি যেন হলো। মন থেকে ওসব দূর করে দাও। তোমাদের বললাম তো, তোমাদের স্মৃতি থেকে ওই ঘটনা অনেকটাই মুছে যাবে। বেশ, এবার আপনি বলুন তো ঠাকুরমশাই, আপনি কেন ওখানে গিয়েছিলেন? ঠাকুরমশাই একটু চুপ করে থাকলেন। তারপর একটা নিঃশ্বাস ফেলে বললেন, আমাকে তো যেতেই হতো। সেই যে তোমাদের ওখানে জঙ্গলের পুরনো মন্দিরটার কাছে আমি তোমাদের বলেছিলাম না, আমি কেমন যেন অদ্ভুত গন্ধ পাচ্ছি। কস্তুরী মৃগ থেকে যে গন্ধ বের হয়, সেই রকম গন্ধ আমি পেয়েছিলাম যখন প্রথম আমি মধুসুন্দরী দেবীকে দেখেছিলাম। সে এক অদ্ভুত নেশা ধরানো গন্ধ। সেই গন্ধ আপনি ওখানে পেয়েছিলেন? আশ্চর্য! কিন্তু আমরা তো ভেবেছিলাম ওখানে ভূত আছে। গাঁয়ের লোকেরাও তাই মনে করে। বহুদিন পর আমাকে আবার মধুসুন্দরী দেবী ডেকেছিলেন।
এই যে কস্তুরীর গন্ধটা সব সময় আমার সঙ্গে সঙ্গে ছিল, তোমরা বোঝোনি। আমি বুঝতে পেরেছিলাম এখানে কাছাকাছি কোথাও যোগিনীদের আবাসস্থল আছে। তিনি হয়তো আবার আমাকে কাছে পেতে চাইছেন। আমার ধারণায় ঠিক হলো। একজন স্থানীয় লোককে জিজ্ঞেস করে জানলাম হীরাপুর বলে একটা জায়গায় যোগিনী মন্দির আছে। মন্দিরটার আশেপাশে কোনো লোকালয় নেই, একদম নির্জন জায়গায় সেটা অবস্থিত। কোনো এক রাজা আমার মতোই কোনো এক যোগিনীর সান্নিধ্যে এসেছিলেন, তারপর তিনি ওই মন্দির নির্মাণ করেছিলেন। আমার তো তখন প্রায় উন্মাদের মতো অবস্থা। সেই বরাকর নদীর ধারে যখন মধুসুন্দরী দেবীর ধ্যান করেছিলাম, তখন যে মনের ভাব হয়েছিল সেই রকম মনের ভাব ফিরে এলো। তোমাদের কিছু বলার মতো অবকাশ ছিল না। তবে মন্দিরটা খুঁজে পেতে আমার কোনো অসুবিধে হয়নি। ওই কস্তুরী মৃগর গন্ধটা আমাকে ওখানে পথ চিনিয়ে নিয়ে গিয়েছিল। তারপরে সেখানে দেখা পেলেন মধুসুন্দরী দেবীর? হ্যাঁ, পেলাম, কিন্তু আমারই লজ্জা করছিল। দেবী চির যৌবনা আর আমি এখন বৃদ্ধ। তাই বললাম দেবীকে। তিনি তার উত্তরে বললেন, লজ্জা পেও না তারানাথ, তোমার এই বৃদ্ধ শরীরের মধ্যে একটা চিরযুবক মন রয়েছে। আমি সেটাই দেখতে পাচ্ছি। তোমাকে যে রূপে আগে দেখেছিলাম সেই রূপেই আমি দেখতে পাচ্ছি। চলো আজ আবার হাতে হাত ধরে এই মন্দিরের মধ্যে একটু ঘুরে বেড়াই, সেই নদীর ধারে যেমন ঘুরে বেড়াতাম। আমি যে তখন কি বলবো কি করব ভেবেই পাচ্ছি না। এই সৌভাগ্য যে আমার আবার হবে কখনো ভাবিনি। কিন্তু তিনি আমার হাতটা স্পর্শ করেছেন কি করেননি, হঠাৎ করেই তিনি আমার কাছের থেকে সরে গেলেন। বললেন, না তারানাথ, তুমি চলে যাও। তোমাকে চোখের দেখা আমি দেখে নিয়েছি, এই যথেষ্ট। তাছাড়া তোমার ঘরে আমি কন্যা রূপে ফিরে এসেছি। এখন আর যৌবনের চঞ্চলতা আমাদের মানায় না। সতীমা রুষ্ট হবেন। এই যোগিনী মন্দিরের 64 যোগিনী সতীমার শাসনে থাকে। যোগিনীদের তিনিই নিয়ন্ত্রণ করেন। এই স্থান তন্ত্র সাধনার পীঠস্থান। তুমি এখানে ভৈরবের ধ্যান করো, মনের সব চঞ্চলতা চলে যাবে, মন নিজের নিয়ন্ত্রণে আসবে। এই বলে তিনি দূরে সরে গেলেন। আমার মনটা একটু খারাপ হয়ে গেল ঠিকই, কিন্তু দেবীর কথা তো আমি অমান্য করতে পারি না। আমি ভৈরবের ধ্যানে বসলাম। সত্যি জায়গাটার একটা স্থান মাহাত্ম্য আছে। কোনো এক দিব্য শক্তি আমার মধ্যে জাগ্রত হলো। আমার চোখ বন্ধ থাকলেও দেখতে পেলাম আমার দুজন প্রিয় পাত্র কিছু বিপদের মধ্যে আছে। তারপরের ঘটনা তো তোমরা জানো, কিন্তু যোগিনীদের তাড়ানোর সাধ্য আমার ছিল না, যদি না স্বয়ং মহাভৈরব দেখা দিতেন। তিনি কাল ভৈরবের রূপ ধরে যোগিনীদের আবার যথাস্থানে পাঠিয়ে দিলেন। ওখানে অনেক যোগিনীর মূর্তি আপনি দেখালেন, কিন্তু কই মধুসুন্দরী দেবীকে তো দেখালেন না। মধুসুন্দরী দেবীকে ওইভাবে দেখা যায় না। যোগিনী মন্ত্র জপ করলে তবেই তাকে দেখা যায়। দূর, আপনি তাকে আমাদের দেখাতে চান না তাই বলুন, না হলে এখানে তাকে দেখার সুযোগ ছিল, আর কখনো সেই সুযোগ হবে না। তারানাথ আর কথা বাড়াতে চাইলেন না। যোগিনী মন্দিরটার একটা আবছা ছবি মাথার মধ্যে রয়ে গেল, কিন্তু তখন আমার মাথায় অন্য চিন্তা। কিভাবে লেবারদের সমস্যা মেটাবো কে জানে। পরের দিন সকালে রওনা দিয়ে আমরা দুপুরের মধ্যে পৌঁছে গেলাম। আমার সহকর্মীর সাথে আলোচনা করে বুঝলাম লেবাররা এখনও জঙ্গলে গিয়ে কাজ শুরু করতে রাজি নয়। আমি চিন্তিত মুখে ঘরে ঢুকতে ঠাকুরমশাই বললেন, শোনো, ওভাবে হবে না। ওই মন্দিরটা নিয়ে ওদের ভয়, সেই ভয় দূর করতে হবে। কাল সকালে আমি মন্দিরটার কাছে গিয়ে দেখব সত্যিই কোনো অশুভ শক্তি সেখানে আছে কি না, তারপরে যা করার করব। হ্যাঁ ঠাকুরমশাই, একটু দেখুন তো, মনে হয় আপনি পারবেন। আর আপনাকেও ওরা গুরুজি মনে করে, আপনার কথা ঠিক শুনবে। পরের দিন সকালে উঠে ঠাকুরমশাইকে দেখতে পেলাম না। অফিসে বসে কাজকর্ম দেখছিলাম। লেবাররা কেউ আসেনি। কিছুক্ষণ পরে ঠাকুরমশাই ফিরে এসে বললেন,
শোনো বিভূতি, তোমরা লোকজনকে ডাকো। ঠিক আছে, আমি রামুয়াকে বলছি সবাইকে ডেকে আনতে। কিছুক্ষণের মধ্যে সবাই এসে গেল। ঠাকুরমশাই সবাইকে উঠোনে জড়ো করে বললেন, শোনো সবাই, তোমরা কেউ জঙ্গলে কাজ করতে যেতে চাইছো না, কারণ তোমাদের ধারণা জঙ্গলের মধ্যে যে পুরনো মন্দিরটা আছে সেখানে ভূত আছে, তাই তো? এই বিষয়ে সবাই সহমত প্রকাশ করল। সবাই ঠাকুরমশাইকে গুরুজি হিসেবে মানে। শোনো তোমরা, তাহলে আমার কথা মন দিয়ে শোনো। তোমরা আমাকে গুরুজি বলেছ, তোমরা সবাই সন্ধ্যের পর আমার সঙ্গে যাবে ওখানে। ওখানে আমি একটা যজ্ঞ করব, অপদেবতা তাড়ানোর যজ্ঞ। যদি কোনো অপদেবতা থেকেই থাকে তাহলে সে চলে যাবে। কি তোমরা রাজি আছো তো আমার সাথে যেতে? ঠাকুরমশাই সবাইকে সন্ধ্যার আগেই আসতে বললেন। আমি বিষয়টা নিয়ে একটু চিন্তিত ছিলাম। ঠাকুরমশাই আর কিশোরীকে দেখলাম সারাদিন ধরে তারা ব্যস্ত। বুঝতে পারছিলাম যে তারা যজ্ঞের জোগাড়ে ব্যস্ত। দিন গড়িয়ে বিকেল হয়ে এলো। সবাই একে একে এসে উপস্থিত হলো আমার অফিসের উঠোনে। ঠাকুরমশাই আর কিশোরী কিসব আলোচনা করছিল। সবাই এসে গেলে আমি তাদের খবর দিলাম। তারা ঘরের বাইরে এসে সবাইকে নিয়ে জঙ্গলের দিকে রওনা দিল। আমিও তাদের পিছন পিছন গেলাম। পুরো মন্দিরের সামনেটা পরিষ্কার করে একটা বড় প্রদীপ জ্বালানো হলো। আরও কয়েকটা প্রদীপ এদিক ওদিক দিয়ে দেওয়া হলো। ঠাকুরমশাই যজ্ঞের জোগাড় করে আগুন জ্বালালেন। তখন সন্ধ্যার অন্ধকার নেমে এসেছে। যজ্ঞের আলোয় চারিদিকে একটা আলো আঁধারি পরিবেশ সৃষ্টি হয়েছে। গ্রামের লোকজন কিছু ফুল ফল মধু সঙ্গে করে নিয়ে এসেছিল। সব কিছু সাজিয়ে নিয়ে ঠাকুরমশাই যজ্ঞ শুরু করলেন। অগ্নিতে ঘৃতাহুতি দিতে আগুন আরও উস্কে উঠল। ঠাকুরমশাই গম্ভীর গলায় মন্ত্রোচ্চারণ করছিলেন। তিনি এক এক করে অনেক কিছু জিনিস অগ্নিতে আহুতি দিলেন। গ্রামের লোকজন হাত জোর করে বসে আছে। ঠাকুরমশাই ফুল ফল, মাছ পোড়া, সিঁদুর মাখা ছোট ছোট কোনো প্রাণীর হাড় ইত্যাদি জিনিস ছুঁড়ে ছুঁড়ে ওই মন্দিরের সামনে ফেলছিলেন। কিছুক্ষণের মধ্যেই হঠাৎ একটা শুয়োর ঘতঘত করতে করতে ওই মন্দিরের অন্ধকার ঘর থেকে ছুটে বেরিয়ে গেল। সবাই হৈ হৈ করে উঠলে। কয়েকজন শুয়োরটার পিছনে ছুটে গেল। ঠাকুরমশাই বলে উঠলেন, চিৎকার করো না তোমরা, চিৎকার করো না, ওকে যেতে দাও। ও হচ্ছে শুয়োর রূপী অপদেবতা। আমি ওকে তাড়িয়ে দিলাম, তোমাদের আর কোনো ভয় নেই। এরপরই একটা আশ্চর্য ঘটনা ঘটল। মন্দিরটার ভেতরে একটা অদ্ভুত আলো জ্বলে উঠল। মনে হলো 2-3টে প্রদীপ সেখানে জ্বলছে। ঠাকুরমশাই বলে উঠলেন, দেখো দেখো তোমরা, মন্দিরের ভেতরে আলো জ্বলে উঠেছে। অপদেবতা দূর হয়ে গেছে, তাই মন্দিরের মধ্যে কোনো দেবতার আবির্ভাব হয়েছে। চলো তোমরা আমার সাথে। ওরা মন্দিরের ভেতরে ঢুকতে ভয় পাচ্ছিল, তাই আমি আর ঠাকুরমশাই আগে ঢুকলাম। ভেতরে 3টে প্রদীপ জ্বলছিল। প্রদীপের আলোয় দেখা গেল একটা পাথরের মূর্তি মন্দিরের পেছনের দেয়ালে সংলগ্ন হয়ে দাঁড়িয়ে আছে। একটা কালো পাথরের খণ্ডের উপরে একটা ছোট গোল পাথর। সেই পাথরের গায়ে বড় বড় করে সিঁদুর দিয়ে চোখ আঁকা রয়েছে। ঠাকুরমশাই সেই দেবতাকে প্রণাম করে বললেন, ইনি জঙ্গলের দেবতা। তোমরা এবার থেকে এই মন্দিরে পুজোর ব্যবস্থা করবে। দেবতাকে অবহেলা করে ফেলে রাখলে তিনি রুষ্ট হবেন, আর তিনি একবার রুষ্ট হয়ে চলে গেলে আবার অপদেবতা এসে বাসা বাঁধবে। তাই তোমরা পুজোর ব্যবস্থা করবে রোজ। এই মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, তাহলে দেখবে আর বিপদ হবে না। গ্রামবাসীরা সকলেই ঠাকুরমশাইয়ের কথায় রাজি হলো। পরের দিন গ্রামবাসীরা খুব ধুমধাম করে পুজোর আয়োজন করল। তারপরের দিন থেকে কাজও শুরু হয়ে গেল। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। পরে ঠাকুরমশাইকে জিজ্ঞেস করেছিলাম তিনি কিভাবে কি করলেন। তার উত্তরে ঠাকুরমশাই হাসতে হাসতে বলেছিলেন, আমি আর কি করলাম, সবকিছু করলো কিশোরী। দেবতার মূর্তি হিসেবে পাথর সাজিয়ে রাখা হয়েছিল আগে থেকেই। কিশোরী ওই অন্ধকার ঘরে লুকিয়ে বসেছিল। একটা শুয়োর এনে সেই ঘরে বেঁধে রাখা হয়েছিল। সময় মতো কিশোরী সেই শুয়োরটাকে ছেড়ে দেয়, তারপরে প্রদীপ 3টে জ্বালিয়ে দেয়। তারপরেই আমি সবাইকে নিয়ে ভেতরে ঢুকি। কিশোরী মন্দির থেকে বেরিয়ে বাইরে দাঁড়ায়। আজকের ঘটনায় কোনো অলৌকিক বিষয় ছিল না। আমি শুধু তোমাদের সমস্যাটা মেটাতে চেয়েছিলাম, বুঝলে?
একেই বলে বিশ্বাসের জোর সব থেকে বেশি। কেন মনে নেই সে মা কালীর কৌটের গল্পের কথাটা? আমি চুপ করে থাকলাম, ভাবলাম যোগিনী দর্শনের ঘটনাটা বাস্তব ছিল তো, নাকি সেটাও ছিল শুধুই কল্পনা। রাজপ্রতাপের ঠেকে আপনারা শুনছিলেন একটি তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন গল্প, লেখিকা দেবযানী চ্যাটার্জির কলমে। আজকের গল্পের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে নীল, অতনু, নিরুপম, মৌসুমী এবং বর্ণালী। তার সঙ্গে ঠাকুরমশাই ও বিভূতির চরিত্রে রয়েছি আমি, রাজপ্রতাপ বসু। গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে। আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, কারণ অতি সত্বর আমরা নিয়ে আসতে চলেছি আরও বেশ বিশেষ কিছু গল্পের ঝুড়ি। আর প্রজেক্ট পাসিং শো সিকারদের বলে রাখি, প্রজেক্ট পাসিং শো সিজন 9 এই মাসেই অর্থাৎ এই জুলাইতেই শেষ হতে চলেছে, তাই একটু ধৈর্য ধরুন, আমরা প্রায় কাজ শেষের পথে। আজকের মতো তবে এখানেই শেষ করছি। দ্রুত ফিরব পরবর্তী গল্প, পরবর্তী রহস্যভেদ নিয়ে। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন আপনাদের প্রিয় গল্পের চ্যানেল রাজপ্রতাপের ঠেক। ধন্যবাদ।